মাত্র অঙ্ক করব, এই পরিসংখ্যানে যা যা আছে সবকিছুই একটা অঙ্কে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমরা এমন একটা মাত্র অঙ্ক দেখলাম, আমরা সবকিছু এখন অবধি যা যা আছে সব অঙ্কের আসলে সমাধান করে ফেলছি। একটা অঙ্ক সেখানে কয়টা আছে দেখো, 9টা অঙ্ক আছে, এর মধ্যে 2টা অঙ্ক অলরেডি ডিরেক্টলি এই ডাটা ইউজ করেই চট্টগ্রাম বোর্ডে আসছিল। একটা দারুণ জিনিস দেখবো। এতক্ষণ অনেক কিছু দেখছি, অনেক কিছু বক বক ভক ভক করছি, গড় দেখছি, অজীব রেখা দেখছি, ভাই গণসংখ্যা সারণী দেখছি, প্রচুরক দেখছি, মধ্যক দেখছি, সব কিছু আউলা যাইতেছে। বাট এখন আমরা জাস্ট একটা মাত্র অঙ্ক করব, একটা মাত্র অঙ্ক করব, এবং এই একটা অঙ্ক করেই আমরা প্রচুরকের এই পরিসংখ্যানে যা যা আছে এক অঙ্কে পরিসংখ্যানের এভরিথিং। এবং এই জিনিসটা আসলে রিভিশনের জন্য অনেক বেস্ট। রিভিশনের ক্ষেত্রে আমরা একটা মাত্র জিনিস পড়ে যাব, এই অঙ্কটাই পরীক্ষার আগের রাতে হচ্ছে জাস্ট এই অঙ্কটা দেখে যাবো। এখন আমি যেটা দেখাবো, এক অঙ্কেই তোমার পরিসংখ্যানের জন্য যা যা প্রয়োজন সবকিছুই একদম A to Z, প্রথম থেকে শুরু করে শেষ অবধি সবকিছুই একটা অঙ্কে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো এই অঙ্কটা আমরা একটু ভালো করে দেখি। ওকে ওকে, তো দেখে ফেলি আমাদের অঙ্কটা কি। দেখো, একটা অবিন্যস্ত আর কি বলবো, জাস্ট হচ্ছে অশ্রেণীবদ্ধ হচ্ছে অনেকগুলো ডেটা দিয়ে দিছে র্যান্ডম আর কি, উল্টাপাল্টা যা আছে দিয়ে এতগুলো প্রশ্ন করছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে সবগুলো প্রশ্নের মধ্যেই তোমার পুরো চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে। দেখো, পরিসর আছে, শ্রেণী সংখ্যা বের করতে বলছে, শ্রেণীব্যাপ্তি 10 ধরে, গণসংখ্যা নিবেশন সারণী আছে, সেখান থেকে আবার আয়তলেখে বের করো, আবার ধরো গণসংখ্যা বহুভুজ বের করো, অজীব রেখা আছে, তারপর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আছে, এবং মধ্যক আছে, প্রচুরক আছে। তাহলে দেখো, একটা অঙ্কের মধ্যেই একই ডাটা ইউজ করে তুমি আসলে সবকিছু পেয়ে যাচ্ছ। এবং আমরা প্রত্যেকটা জিনিস আসলে ধরে ধরে দেখবো, এতক্ষণ আমরা যা যা পড়ছি তার সবকিছু এই একটা অঙ্কের মধ্যে আছে। সো আসো আমরা শুরু করে ফেলি জীবনে কি আছে। তো প্রথমে যদি দেখো, প্রথমে 3টা প্রশ্ন থেকে শুরু করি। হ্যাঁ, বলছে পরিসর বের করো। পরিসরের জন্য জানি কি শিখছিলাম ভাইয়া? পরিসরের জন্য আমরা শিখছিলাম হচ্ছে পরিসরের জন্য শিখছিলাম হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, তার সাথে আমি কত যোগ করব, তার সাথে আমি 1 যোগ করব, এটা শিখছিলাম আমরা। এখন আসি ম্যাক্সিমাম কত। এখানে যদি তুমি একটু গো থ্রু করো দেখবে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 99, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। আর মিনিমাম ভ্যালু কত? মিনিমাম এখানে 55 আছে, এখানে 50 আছে, আর কিছু আছে 50-এর থেকে কম? গো থ্রু করো, না নাই। এটা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে আমার 99, মিনিমাম হচ্ছে আমার 50, আর যোগ হচ্ছে 1। তাহলে আমার পরিসর হচ্ছে 100 থেকে 50 বাদ দিলে যা হয় সেটা হচ্ছে 50। আমার পরিসর হচ্ছে 50। তো প্রথমটা পেয়ে গেলাম। প্রথমে এ নাম্বার অপশন, এ নাম্বার অঙ্ক আমার শেষ। পরে আসি বিতে। শ্রেণীব্যাপ্তি 10 ধরলে আমার শ্রেণী সংখ্যা কত হবে? হ্যাঁ, শ্রেণীব্যাপ্তি 10 ধরলে আমার শ্রেণী সংখ্যার সূত্র কি মনে আছে? পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি, পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে, সো এখানে আমি যদি শ্রেণীব্যাপ্তি নেই, পরিসরে আর শ্রেণীব্যাপ্তি ভাগ করে দিই, পরিসর হচ্ছে আমার 50, শ্রেণীব্যাপ্তি আমি 10 করে করে ধরছি, তাহলে আমার হচ্ছে কত আসে? 5টা আসে, একদম পূর্ণ সংখ্যায় আসছে। যদি পূর্ণ সংখ্যা না থাকতো, ভগ্নাংশ থাকতো, তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যা আমরা নিতাম। সো 5 ধরলাম, বি আমার মোটামুটি ডান। 3 নম্বরে বলছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। সো আমি কিছুটা কাজ সহজ করে ফেলছি, যেহেতু মিনিমাম নাম্বার 50, সেখান থেকে 10, এই রেঞ্জগুলো আমি বসায় ফেলছি। এবং আমরা জানি এরকম অবিন্যস্ত ডেটা থেকে গণসংখ্যা নিবেশন সারণীর জন্য আমাকে ট্যালি সাহায্য নিতে হয়, বা ট্যালিগুলো গুনে গুনে আমরা গণসংখ্যায় যাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে গোনা শুরু করি। প্রথমে আছে 75, 65, 80। তাহলে 75, 65, 80 নিলাম। 55, 60, 80, 55, 60, 80। তাহলে 55, 60 আমার 80 গেল। তারপর হচ্ছে 50, 75, 64, 50, 75, 64, 50, 75 এবং 64 গেল। 70, 80, 75, 70, 80, 75। তাহলে 70, 80, আচ্ছা সেটা একটু ভালো করে লিখি, 70, 80, 75। ঠিক আছে, 70, 80, 75। আচ্ছা আমি একটু মনে হয় উল্টাপাল্টা লিখছি বারবার, আমি ঠিক করে দিচ্ছি দেখো। আচ্ছা তাহলে 70, 80, 75, এখানে 4টা। দেখি তো আমি এটা বেশি লিখলাম কিনা। 70 থেকে 75 না, 1টা আর 2টা, 3টা, 4টা, হ্যাঁ 4টা, ঠিক আছে, ওকে এনাফ। পরে 55, 80, 70, 75। তাহলে 55 এটা, 80, 55, 80, 70, 75। তাহলে 70, 75, 55, 80, 70, 75 গেছে। তারপর 67 আর 80, তাহলে 67 কোথায় আছে? 67 এইখানে, আর 80 হচ্ছে আমার এইখানে, নিলাম 67, 80। 90, 72, 73, 90, 72। তাহলে 90,
আর 72 হচ্ছে এইখানে দিলাম। তারপর 93 85 93 আর হচ্ছে আমার এখানে 85 দিলাম। তারপর 69 74 69 and 74 নিলাম। তারপর হচ্ছে 80 78 80 তারপর হচ্ছে আমার 78 নিলাম। 80 78 নিয়ে ফেলছি। 64 80 64 এবং 80 নিলাম। তারপর হচ্ছে 85 আর 99, তাহলে 85 আর 99 গেল। তাহলে এখানে আছে 3টা, এখানে আছে 6টা, 5টা 6টা, এখানে আছে 5 6 7 8 9টা, এখানে আছেও 9টা, এখানে আছে 3টা। তাহলে মোট কয়টা হলো দেখি? 9 3 9 27 30টা, একদম ঠিকঠাক আছে। আমার এখানে 30টা আছে। সো এই হচ্ছে আমার গণসংখ্যা নিবেশন সারণী। এই অবধি মোটামুটি আমাদের ডান। পরের পার্টটা দেখি। তবে পরের পার্টের জন্য দেখো আমি এখানে লিখে রাখছি, আমার এখানে 3 6 9 9 3, এখানে আমার মোটামুটি 3 6 9 9 3 লেখা আছে। জাস্ট গণসংখ্যা সারণীটা আমি এখানে নিয়ে ফেলছি, ট্যালিটা বাদ দিয়ে। এবং তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এই যে প্রত্যেকটা সারণী দেখতেছো, যে ইন্টারভালগুলো আমরা এখানে গ্রাফ পেপার যেগুলো বানাইছি, এগুলো সবকিছু কিন্তু মেশিন লার্নিং যে ল্যাঙ্গুয়েজ দিয়ে ট্রেন করা হয় সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে গ্রাফগুলো বানানো, ঠিক আছে, পাইথন দিয়ে বানানো। এবং এই সব কিছু হচ্ছে এক ধরনের নিউমেরিক ক্যালকুলেশন বলে ব্যাপার আছে প্রোগ্রামিংয়ে। সো এই জিনিসগুলো পরে আসতে ধীরে হয়তো তোমরাও শিখবা, বাট জিনিসগুলো অনেক বেশি ফ্যান্টাস্টিক। হ্যাঁ, আমি জিনিসগুলো ধরো কোড করে করে এই জিনিসগুলো বানানো, হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে জাস্ট ওই যে ছবি তুলে স্ন্যাপশট বসাইছি ব্যাপারটা এমন না, এটা সব কিছু কোড করে করে বানানো। ওকে, আচ্ছা, সো হোয়াটএভার। এখন দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে, গণসংখ্যা নিবেশন সারণী থেকে আয়তলেখ তৈরি করো। সো এই হচ্ছে আমার গণসংখ্যা নিবেশন সারণী, সেখান থেকে আমি আয়তলেখ বানাবো এবং ওই আয়তলেখ থেকে আমি গণসংখ্যা বহুভুজও বানাবো। দুইটা আসলে সিমিলার অলমোস্ট। সো আসলে করে ফেলি, এটা আর খুব বেশি প্যারা হওয়ার কথা না। তবে এখানে আমার 9টা পর্যন্ত আছে। সো 9 এর মধ্যে আমি কত দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 অনেকগুলো আছে। তার উপরে 9টা রাখি, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এই জায়গায় যাই, এই নিচে নিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কি। ওকে, এনাফ। মানে স্পিকার সব ঠিকঠাক রাখেন, হয়েছে। পরেরটা হচ্ছে আমার কোথায় থেকে, এই যে নিচ থেকে যাব, এই হচ্ছে আমার ওয়াই অক্ষ নিলাম, ভালো কথা। তাহলে 50 থেকে ইন্টারভালগুলো শুরু হবে। ধরো এই জায়গায় হচ্ছে আমার 50। আচ্ছা, আমি একটু কালো কালিতে লিখি, হ্যাঁ, এটা বুঝতে সহজ হবে তোমাদের জন্য। আচ্ছা, এইখানে হচ্ছে 50, এখানে হচ্ছে 60, এখানে হচ্ছে 70, এখানে হচ্ছে 80, এখানে ধরো 90, এখানে ধরো 100। 100 মানে এই যে 99 পর্যন্ত আর কি। আচ্ছা, এখন আমরা জাস্ট তৈরি করে ফেলি আমাদের বিখ্যাত কাঙ্ক্ষিত জিনিসপত্র। কোন কালি নেই, লালি নিলাম। আচ্ছা, তো 50 থেকে 60-এ কতজন আছে? 3 জন। তাহলে 1 2 3, এই যে 1 2 3 নিয়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, আমি 1 2 3টাও একটু লিখে দেই। এই দেখো, এখানে হচ্ছে 1, এখানে 2, আর একটু ঠিকঠাকভাবে লেখো বাবা, 3, এই যে 2টা এই জায়গায়, আর একটা এই যে এই জায়গায়। ওকে, তারপর এখানে হচ্ছে এই ঠিকঠাক হও 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে আবার 10। ঠিক আছে, ভালো কথা। তাহলে এটা হচ্ছে 3 পর্যন্ত গেছে। তারপরে কি আছে? 60 থেকে 69 পর্যন্ত 6টা, এই যে, তাহলে 6 পর্যন্ত যাব, তাই তো, এই যে 6 পর্যন্ত গেছি, হইল। তারপরে হচ্ছে 70 থেকে 80 মানে 79 পর্যন্ত হচ্ছে 9টা, তাহলে 70 থেকে 79 পর্যন্ত হচ্ছে 9টা, 9টা হচ্ছে এই যে ঠিক এই পর্যন্ত, ঠিক আছে, একটু ছোট বড় করে নিলাম। ওকে, তারপরেও আছে কয়টা? তারপরেও আছে হচ্ছে 9টা, তাহলে এই যে এইটাও হচ্ছে আমার 9টা। একদম ঠিকঠাক হইতে হবে, মাননীয় স্পিকার, নড়াচড়া করবেন না। ওকে, দুইটাই 9টা। তারপরটা আছে কয়টা? তারপরে আছে 3টা, তাহলে 1 2 3 গেল। ওকে, একটু সুন্দর করে দিই, ঠিক আছে, এনাফ এনাফ। এই হচ্ছে আমার আয়তলেখ আমি তৈরি করে ফেলছি। তুমি চাইলে এখানে হচ্ছে শ্রেণীর মধ্যমানও নিতে পারো, হ্যাঁ, এটাও একটু ইম্পর্টেন্ট পার্ট আয়তলেখের ক্ষেত্রে, এটা একটু বলে রাখি। তুমি চাইলে এখানে শ্রেণীর অবিন্যস্ত শ্রেণীসীমা নিতে পারো, সোজা কথা বললে। অবিচ্ছিন্ন, অবিন্যস্ত কেন বলছি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা চাইলে নিতে পারো। এটা আসলে অত প্যারা নাই, বাট এটা নেওয়া উচিত, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ঠিক আছে। সো জাস্ট আমি একটা দেখাই দিই, জাস্ট আমি ছোট্ট করে একটা দেখাই দিই। এটা নিলে তখন এই গ্রাফটা আবার একটু হালকা চেঞ্জ করতে হতে পারে। ধরো এখানে হবে 49.5 থেকে 59.5 পর্যন্ত, আবার এইটা হবে হচ্ছে 59.5 থেকে 69.5 পর্যন্ত, আবার এইটা হবে হচ্ছে 69.5 থেকে আমার
9.5 পর্যন্ত, একইভাবে বাকিগুলো আমরা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো আমরা করে ফেলতে পারবো। তো এই হচ্ছে আমার অবিন্যস্ত শ্রেণীসীমার উপর কিছু কথা, বাংলা কথা বলতে হবে। সেই বাংলা কথাগুলো কি মনে আছে তো? এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘর সমান 10 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 5 ঘর সমান 1 একক নিব। এটা একটু আমরা বলে ফেলবো, হ্যাঁ? এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘর সমান হচ্ছে আমরা কত একক নিচ্ছি? এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 10 একক নিচ্ছি, ঠিক আছে? 10 ইউনিট। আর ওয়াই অক্ষ বরাবর প্রতি কত ঘর সমান নিচ্ছি? 5 ঘর সমান 1 একক। প্রতি 5 ঘর সমান হচ্ছে আমরা 1 ইউনিট করে নিচ্ছি। এই কথাগুলো ছোট্ট করে একটু বলে ফেলবা, ছোট্ট করে একটু বলে ফেলবা, তাহলে আর প্যারা নেই। ওকে, নাইস, এটা গেল। সো গ্রাফে অবিন্যস্ত শ্রেণীসীমা, তুমি চাইলে এখানে অবিন্যস্ত শ্রেণীসীমাগুলো লিখতে পারো, এটা নিয়ে আর খুব বেশি রাজনীতির কিছু নাই। এখন হচ্ছে আমরা পরের পার্টটাতে চলে যাই। পরের পার্টে আমাকে বলছিল কি? পরের পার্টে আমাকে বলছে যে আপনি গণসংখ্যা বহুভুজ বের করেন। সো গণসংখ্যা বহুভুজ বের করা সহজ, মনে আছে আশা করি। আমরা গণসংখ্যা বহুভুজের জন্য যেটা করব, প্রতিটা বহুভুজের একটা করে মধ্যবিন্দু বের করব। হ্যাঁ, আমি একটু অন্য কালিতে করি। ধরো কোন কালি নেওয়া যায়? এই নীলটা নিলাম। এই যে আমি প্রত্যেকটার ক্ষেত্রে মধ্যবিন্দুটা করে বের করব। এই হচ্ছে আমার মধ্যবিন্দু। সামনে আমরা বলছিলাম আমরা চাইলে কিছু খাঁজ কাটা দাগও দিতে পারি, এরকম টানও দিতে পারি। আচ্ছা, এখন আমার গণসংখ্যা বহুভুজে আমরা বানিয়ে ফেলতে পারি। দেখো, সো ফার্স্টে একদম শুরুতে এখান থেকে এটা কানেক্ট করব। আমি অন্য কালি নেই, এটা থেকে বেটার হবে যদি আমি কালো কালি নিই, বুঝতে সহজ হবে। এই দেখো, নিলাম, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, আর লাস্টে মিলাই দিব এইভাবে। হ্যাঁ, এখানে একটা মিলাই দিব, শেষে 0। ঠিক একইভাবে এখানেও আগেরটাতে 0 মিলাই দিব, কাহিনী শেষ। এই যে এই কালো কালিতে আমরা যেটা বানিয়ে ফেলছি সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। তাহলে এই যে কালো কালির জিনিসটা হচ্ছে আমার নাম্বার প্রশ্নের উত্তর, আর এই যে লাল কালির গ্রাফগুলো হচ্ছে আমার ডি নাম্বার প্রশ্নের উত্তর, ঠিক আছে? ওকে, তাহলে একটা গ্রাফই আমরা আসলে দুইটা জিনিস আট করে ফেলছি। সিম্পল এনাফ অ্যাকচুয়ালি। আচ্ছা, পরেরটা দেখো কি বলছে। আমরা অজীব রেখা বের করতে পারি কিনা এই ডাটাগুলো ইউজ করে। সো আমরা অজীব রেখার জন্য আমরা জানি আমাদেরকে আসলে যেটা করতে হয়, সবসময় উচ্চ সীমাগুলো নিয়ে চিন্তা করতে হয়, সবসময় উচ্চ সীমাগুলো নিয়ে চিন্তা করতে হয়। এই অবধির মান কত, সেটাই হচ্ছে অজীব রেখা, তাই তো? তাহলে 50 থেকে 49, এখানে আরেকটা জিনিস আমার লাগে, সেটা কি? সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। ক্রমযোজিত গণসংখ্যা, এই জিনিসটা আমার লাগে। আচ্ছা, সো এই জিনিসটাতে কি আছে দেখো, 50 থেকে 59 এই অবধি ক্রমযোজিত গণসংখ্যা কত? 3টা। তারপরে হচ্ছে 3 আর 6 মিলে হয় 9টা। তারপরে হচ্ছে কত? আমি জাস্ট এটা একটু হাত দিয়ে টেনে ফেললাম, দ্যাটস ইট। ওকে, তাড়াতাড়ি করার জন্য। তারপর 9 আর 9 হচ্ছে 18টা, 9 আর 9 হচ্ছে 18টা, 18 আর 9 হচ্ছে 27টা, 27 আর 3 হচ্ছে 30টা। এই দেখো, এই টোটাল এটা 30, এটা তো আলাদা হিসাব, এটা তো আর শ্রেণীতে নাই। ওকে, তাহলে আমরা বুঝে গেছি আমাদের কি করতে হবে। আমাদেরকে আগের মতো এক্স অক্ষ অক্ষ নিতে হবে, যেহেতু 30টা পর্যন্ত। সো আমার আসলে খুব বেশি জায়গা দরকার নেই, 10 20 30। আমি জাস্ট এইখান থেকে শুরু করব। ওকে, নাইস। এখন দেখো মানগুলা কি নিব, মনে আছে তো? ঊর্ধ্বসীমাটা নিব ফার্স্টে 50। সো 50-এর এখানে আমি 49 নিলাম। ঊর্ধ্বসীমা হচ্ছে 59, সো আমি এখানে 59 নিব। এটা হচ্ছে 59 ঊর্ধ্বসীমা। তারপরে হচ্ছে আমার 69, তারপরে হচ্ছে আমার 79, তারপরে হচ্ছে আমার 89, তারপরে হচ্ছে 99। ঊর্ধ্বসীমাগুলো নিছি। আর তার আগে হচ্ছে তুমি 59 নিতে পারো, কারণ 59 পর্যন্ত কোনো ভ্যালু নাই, সো ওই অবধি হচ্ছে মানটা 0, এই অবধি মানটা হচ্ছে 0। আচ্ছা, সো 59 এ মান কত হবে? 59 অবধি মান হচ্ছে 3। তাহলে আমরা 3 দু কোনো 6 নেই, কারণ কি 1 2 3 4 5 না, হবে না, 3ই নিতে হবে আমাদেরকে। সো 1 2 3 এইখানে ভ্যালুটা। 69 এ 9 হয়ে গেছে, 9 হচ্ছে এইখানে ভ্যালুটা। 79 এ কত হয়েছে? 18 হয়ে গেছে, তাহলে 10 15 16 17 18 এইখানে ভ্যালুটা। 89 এ কত হয়ে গেছে? 27, তাহলে 10 20 25 26 27 এখানে। আর 99 এ 30, 30 হচ্ছে আমার এইখানে। তাহলে এখন জাস্ট এই ভ্যালুগুলোকে কানেক্ট করলে কাজ আমার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে যে 0 থেকে 59, 59 থেকে 69, 69 থেকে 79, 79 থেকে 89। আচ্ছা, এটা একটু দেখতে খারাপ হয়েছে, আমি এটাকে একটু সহজ করে দিই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, কানেক্ট করতে পারলেই হলো।
ওকে, সো এখান থেকে এইখানে আর এখান থেকে এইখানে, এই হচ্ছে আমার কি হয়ে গেল, এই হচ্ছে আমার অজীব রেখা ডান। ওকে, এখানেও একটু লিখে ফেলো এক্স অক্ষ y অক্ষ বরাবর কি নিছো। সো এবার ওটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, মানে এক ঘর সমান এক এককই নিছে আমি, এখানে রাজনীতি করি নাই। এখানে হচ্ছে 30, তুমি চাইলে একটু বাড়াও লিখতে পারো, 35 আর একটু বাড়াই লিখলা 40। দ্যাটস ইট, এই হচ্ছে আমার অজীব রেখা। এই অবধি লিখে আসলে পরীক্ষা হলে হবে, আর কোনো প্যারা নেই। পরেরটা দেখো কি বলছে, আমার এই সারণী থেকে এখন গড় বের করতে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো মনে আছে আশা করি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য আমাদের একটা সূত্র ছিল। সূত্রটা কি ছিল, যে আমরা একটা গড় ফার্স্ট অফ অল অনুমান করে নিতাম, সেই গড়টা হচ্ছে এ, তারপরে আমরা হচ্ছে এফ আই ইউআই নির্ণয় করতাম, মানে আমি কিছু ভুল করছি অনুমানে, সেই ভুলগুলো সামিশন নিতাম, নেওয়ার পর সেটাকে ভাগ করতাম এন দিয়ে, তাকে গুণ করতাম এইচ দিয়ে। এটা ছিল আমার হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্র। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে আমার প্রথমেই যে এ নিয়ার বের করার জন্য আমরা আসলে একটা টার্ম ইউজ করতাম, সেটা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা শ্রেণীর মধ্যমান নিতাম। হ্যাঁ, এই শ্রেণীটার মধ্যমান নিব আমরা। আমি জাস্ট এই গ্রাফটা ইউজ করতেছি, যেহেতু এখানে টোটালের আমার খুব একটা কাজ নাই, সো আমি গ্রাফটাকে এই অবধি রাখবো, টোটালটার কোনো কাজ নেই আপাতত। আচ্ছা ঠিক আছে, গেল। সো আমার প্রথমে যেটা দরকার সেটা কি, প্রথমে আমার দরকার হচ্ছে এই পার্টিকুলার শ্রেণীটার মধ্যমান। হ্যাঁ, তাহলে শ্রেণীর মধ্যমান, এটা হচ্ছে মধ্যমান। ওকে, তাহলে 50 আর 59 এর মধ্যমান কত হবে, এর মধ্যমান হওয়ার কথা 54.5 আর কি, তাই না? হ্যাঁ 54.5। ওকে, সো আমরা এই গ্রাফগুলা একটু বানাই ফেলি, পরে প্রয়োজনে বাড়াই নিব কমাই নিব, ঠিক আছে? ওকে নাইস। দেখো তাহলে দেখো মধ্যমানের ক্ষেত্রে, আমরা মধ্যমানের ক্ষেত্রে ফার্স্টে মধ্যমান বের করে ফেলি। মধ্যমানের জন্য ওকে, তাহলে এখান থেকে মান আসতেছে হচ্ছে 54.5, তারপর আসবে হচ্ছে 64.5, তারপর আসবে হচ্ছে 74.5, তারপরে আসছে কত, তারপরে আসছে হচ্ছে 84.5, তারপর আসবে হচ্ছে 94.5 মধ্যমান। এই মধ্যমানগুলোর মধ্যে আমরা যে কোনো একজনকে, আমাদের মনের মাধুর্য মিশাই যে কোনো একজনকে আমরা কি ধরে নিব, আমরা গড় অনুমান করে নিব। তাহলে ধরো এই জিনিসটা হচ্ছে আমার গড়, এটা হচ্ছে আমার অনুমিত গড় এ, আমি ধরে নিছি। তাহলে এই যে আমার মধ্যমান নিলাম, ভালো কথা, এর মান আমি পেয়ে গেছি। এখন ফ্রিকোয়েন্সি কি জিনিস, ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার এফ আই, মনে আছে তো? আর পরে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই, ধাপ বিচ্যুতি, ঠিক আছে? ধাপ বিচ্যুতি যেটা হচ্ছে আমার ইউআই। ইউআই এর সূত্রটাও তুমি চাইলে এখানে একটু ছোট্ট করে লিখতে পারো, যদি হচ্ছে সূত্রটা এখানে ছোট্ট করে লেখাটা একটু টাফ আমার জন্য, xi মাইনাস a ডিভাইড বাই h, এর সূত্রটা লেখা উচিত, ঠিক আছে? সূত্রটা লেখা উচিত, এইটা লিখলাম। এবং ধাপ বিচ্যুতি ক্যালকুলেশন করা খুবই সহজ, এটা আমরা জানি। কিভাবে জানি, যে জিনিসটার মান আমরা অনুমান করে নিয়েছি গড় হিসাবে, সেখানে ধাপ বিচ্যুতি হচ্ছে 0, তার উপরে -1 -2, নিচে হচ্ছে 1 আর 2। তাহলে এটা হচ্ছে ইউআই, এটা হচ্ছে এফআই। এখন আমরা করি কি, আমরা এফআই আর ইউআই কে গুণ করি। তাহলে 0 আর 9 গুণ করলে হয় 0, -1 আর 6 গুণ করলে হয় -6, -2 আর এটা গুণ করলেও হয় -6, নিচে নিচে 9 কে 9 আর এখানে 3 দুগুণ 6। তাহলে সামেশন অফ এফ আই ইউআই, এই জিনিসটার মান কত আসে ভাইয়া? মান আসে হচ্ছে, দেখো এখানে 6 6 বাদ যাবে, 9 থেকে 6 বাদ দিলে হয় 3, এই জিনিসটার মান আসবে হচ্ছে 3। মানে এটা সবগুলো আমি যোগ করে ফেলছি, যোগ করলে দেখবা হচ্ছে 9 6 15, 15 থেকে 12 বাদ দিলে হয় 3। ওকে, এনাফ জিনিসপত্র আমরা পেয়ে গেছি। এখন আমরা জাস্ট আমাদের সূত্র বসায় ফেলবো মানগুলা। তাহলে আমাদের অনুমান করা গড় কি ছিল? আমাদের অনুমান করা গড় ছিল হচ্ছে 74.5, এটাকে আমি অনুমান করছি। উপরে সামেশন অফ এটার মান আসছে 3, এন এর মান হচ্ছে আমার এই যে এটা টোটাল, এন এর মান হচ্ছে আমার 30 ইনটু এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 10। তাহলে এখানে কাটাকাটি করলে হয় 3, তাহলে 74.5 প্লাস, এখানে কাটাকাটি করে দেখি কি আছে, এটা আর এটা কাটলে হয় 3। ওকে, 3 এর সাথে এটাও কাটা, তাহলে ওটাই হচ্ছে আমার গড়। এটা তাহলে আলটিমেটলি 0। সো 74.5 হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার। সিম্পল, এনাফ এনাফ এনাফ, অনেক সুন্দর অঙ্ক আর কি। হ্যাঁ ওকে, সো এই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে বের হয় সেটা।
তারপরে দেখো এখান থেকে আমরা মধ্যক যদি বের করতে চাই, মধ্যক বের করার জন্য মনে আছে তো নাকি? মধ্যক বের করার জন্য আমরা যে সূত্রটা পড়ছিলাম সেটা হচ্ছে মধ্যক শ্রেণীটা বের করব, সেই শ্রেণীর নিম্ন সীমা তার সাথে কি যোগ করতাম। আচ্ছা আমি একটু ভালো করে এই সাইডে লিখে দেখো, মধ্যক বের করার জন্য আমরা সূত্র লিখছিলাম মধ্যক শ্রেণী নিম্ন সীমা তার সাথে লিখতাম হচ্ছে n/2 তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ইন্টু h ডিভাইডেড বাই fm মধ্যক শ্রেণীর ফ্রিকোয়েন্সি। এটা এখানে আমার যে টেবিলটা দেয়া আছে সেখান থেকে একটা জিনিসই শুধু আমার বেশি জানা দরকার, সেটা কি জানো? সেটা হচ্ছে শুধু ক্রমযোজিত গণসংখ্যাটা আমার একটু বেশি দরকার। এই ছোট্ট করে জিনিসটা আমরা বের করে ফেলবো, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, সো এখানে ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এখানে ক্রমযোজিত গণসংখ্যা 3, এখানে ক্রমযোজিত গণসংখ্যা 3 আর 6 9, 9 9 18, 18 আর 9 হচ্ছে 27, 27 আর 3 হচ্ছে 30। এই হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যা, পেয়ে গেছি। এখন 30টা মানুষ হলে মধ্যক কোথায় আছে? মধ্যক হচ্ছে 25 নম্বরে থাকবে। তাহলে আমার মধ্যক শ্রেণী কোনটা? আমার মধ্যক শ্রেণী হচ্ছে 18 পর এই যে 25, এই জায়গাতে মধ্যক শ্রেণী। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী, আমি লাল কালিতে লিখছি। এইটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী। কেন? কারণ হচ্ছে আমরা দেখলাম n এর মান হচ্ছে কত? 30, তাহলে 30 এর অর্ধেক হচ্ছে 15। 15 কোথায় আছে? আচ্ছা দাঁড়াও 15 এইটাতে না, 15 হচ্ছে আগেরটাতে, 15 হচ্ছে এর আগেরটাতে, এইটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী। ঠিক আছে, এই জায়গাতে 15 আছে, 9 এর পর এখানে হচ্ছে 15 আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী, এইটা। ওকে, আমি এখান থেকে একটু মুছে ফেলি, এই হচ্ছে এভাবে লিখে দিলাম, মধ্যক শ্রেণী হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে মধ্যক শ্রেণী পেয়ে গেছি। তাহলে মধ্যক শ্রেণীর কি দরকার? নিম্নমান দরকার, নিম্ন সীমা, সেটা হচ্ছে কত? 70 গেল। তারপরে কি দরকার? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যে গণসংখ্যা সেটা হচ্ছে আমার fc, এটা আমি জানি, আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে fm। এই কয়টা জিনিস আমার দরকার। তাহলে হচ্ছে fc হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 9, আর মধ্যক শ্রেণীর ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা হচ্ছে আমার 9। আর h এর মান তো বোঝাই যাচ্ছে, h এর মান হচ্ছে আমার 10। সো এখানে লিখে ফেলি, h এর মান হচ্ছে আমার 10। তো মোটামুটি আমার সবকিছু ডান। এখন আমি জাস্ট এখানে মান বসাই দিই, দেখো তাহলে মধ্যক শ্রেণীর নিম্নমান কত? 70 প্লাস n/2, n এর মান হচ্ছে 30, 30 এর অর্ধেক হচ্ছে 15, সো 30/2 মাইনাস fc এর মান কত? fc এর মান হচ্ছে 9 ইনটু h হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি 10 করে করে বাড়তেছে শ্রেণী ব্যাপ্তি, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে ওই শ্রেণীর জন্য 9। তাহলে এটা আমি যদি একটু ক্যালকুলেশন করি কত চলে আসে দেখি, আমাদের ক্যালকুলেটরই করে ফেলা যায়। ওকে, তাহলে হচ্ছে 70 যোগ করে দেখো, 15 থেকে 9 বাদ দাও, 15 থেকে 9 বাদ দিলাম, তার সাথে গুণ হবে কত? h এর মান হচ্ছে আমার 10 ডিভাইডেড বাই 9, 9 হচ্ছে fm, fm হচ্ছে ফ্রিকোয়েন্সি ছিল 9। ওকে, আচ্ছা তাহলে কত আসছে দেখো, 76.66, 76.67 দিলাম। এই হচ্ছে আমার মধ্যকের মান পেয়ে গেছি। ঠিক আছে, খুবই সিম্পল। লাস্ট ওয়ান, এটা নিয়ে আর খুব বেশি প্যারা খাচ্ছি আমি, লাস্টে চলে যাই একদম। আমাদের প্রচুরক বাকি আছে। প্রচুরক ক্ষেত্রে আমরা বের করা দেখছি, প্রচুরকের ক্ষেত্রে একটা প্রচুরক শ্রেণী থাকতে হয়, বাট এখানে তো ভাইয়া দুইটা সংখ্যা প্রচুরক, এটাও প্রচুরক এটাও প্রচুরক। তারপরে আমরা বের করতে বলছে ভাই প্রচুরক বের করেন, আমি কি করব? তো আমরা যেটা করবো, আমরা এই দুইটার যে কোনো একটা ধরে নিব প্রচুরক হিসাবে। তোমার মন যাচ্ছে, আমি ধরলাম এইটা, এটা আমার মনের স্বাধীনতা, আমি এখানে যা ইচ্ছা ধরতে পারি, কারণ এটাও হচ্ছে 9, এটাও হচ্ছে 9, দুইটাই প্রচুরক শ্রেণী। আমি এইটাকে ডিফাইন করলাম, আমার মনের স্বাধীনতা, প্রচুরক শ্রেণী। তুমি চাইলে নিচেরটাও করতে পারো, একই উত্তর আসবে, প্যারা নিও না। প্রচুরক শ্রেণী। এবং প্রচুরক বের করার সূত্র কি ছিল? প্রচুরক বের করার সূত্র ছিল হচ্ছে L প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু h। এটা ছিল আমার প্রচুরকের সূত্র। ওকে, ভালো কথা। সো আমরা সূত্রটাকে জাস্ট ইমপ্লিমেন্ট করে ফেলি, দেখো তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? নিম্ন সীমা হচ্ছে 70, এইটা হচ্ছে আমার এল এর মান, এল এর মান হচ্ছে 70। আচ্ছা, এবং f1 আর f2 এর মান কিভাবে বের করছিলাম? যে এই দুটার পার্থক্য হচ্ছে f1, আর এই প্রচুরকের এটার পার্থক্য হচ্ছে f2। তাহলে f1 এর মান হচ্ছে 9 থেকে 6 বাদ দিলে হয় 3, আর f2 এর মান হচ্ছে 9 থেকে 9 বাদ দিলে হয় হচ্ছে 0। f2 এর মান 0, f1 এর মান হচ্ছে 3। সো f1 এর মান পেয়ে গেছি 3, f2 এর মান হচ্ছে আমার 0। আরেকটা জিনিস, h এর মান হচ্ছে আমার এখানে 10 করে করে নিছি। ওকে, তাহলে আমার কাজ শেষ। l এর মান কত? l এর মান হচ্ছে 70 প্লাস
F1 আচ্ছা আমি এখানে একটু স্পেস নিয়ে লিখি জায়গা করে দেখো তাহলে 70 F1 কত F1 এর মান হচ্ছে 3 তাহলে 3 যোগ 0 F2 এর মান 0 ইনটু হচ্ছে 10 H এর মান 10 তাহলে এখানে আসবে 1 70 আর 10 হচ্ছে 80 এইটা হচ্ছে আমার অ্যানসার ঠিক আছে ওকে সো এই হচ্ছে আমাদের আলটিমেটলি বগর ভগর যা ছিল সবকিছু তাহলে দেখো আমরা কি করে ফেলছি এখন অবধি আমরা এমন একটা মাত্র অঙ্ক দেখলাম যে অঙ্কটা থেকে আমরা সবকিছু এখন অবধি যা যা আছে সব অঙ্কের আসলে সমাধান করে ফেলছি একটা অঙ্ক সেখানে কয়টা আছে দেখো 9টা অঙ্ক আছে এর মধ্যে 2টা অঙ্ক অলরেডি ডিরেক্টলি এই ডাটা ইউজ করে চট্টগ্রাম বোর্ডে আসছিল আচ্ছা সো প্রথমে আমরা হচ্ছে পরিসর বের করছি আমরা এখান থেকে পরিসর বের করছি শ্রেণীব্যাপ্তি শ্রেণী সংখ্যা বের করছি সেই ডাটাকে ইউজ করে আমরা এখানে গণসংখ্যা সারণী বের করছি যেটা আয়তলেখ বের করছি আয়তলেখ থেকে সেই আয়তলেখের মাঝখানে বিন্দুগুলো কানেক্ট করে গণসংখ্যা বহুভুজ বের করছি বহুভুজ থেকে আমরা বহুভুজের এই যে জাস্ট উচ্চ মানগুলার ক্রমযুক্ত গণসংখ্যা বসে কি বানাই ফেলছি অজীব রেখে বানাই ফেলছি সেই সাথে হচ্ছে আছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং আছে হচ্ছে আমাদের মধ্যক সেই সাথে আছে হচ্ছে আমাদের প্রচুরক